আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার মারাত্মক একটা অভিযোগ করলেন জামাত নেতাদের ফাঁসির পিছনে নাকি জামাতের কিছু নেতৃবৃন্দ তারা নাকি জড়িত। আমি বুঝলাম না, সাংবাদিক ইলিয়াস হোসেন মানে জামাতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য এবং জামাতের বিরোধিতা করার জন্য কতটা নিচে নেমে যেতে পারে আপনি চিন্তা করে দেখেন। তিনি জামাত নেতাদের ফাঁসি হয়েছে নাকি জামাত নেতাদেরই কারণে, এবং এটিএম আজহারুল ইসলাম নাকি মুক্তি পাচ্ছে না, তার পিছনে নাকি জামাতের লোকজনের হাত রয়েছে। কত বড় অভিযোগ! প্রিয় দর্শক, আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পোস্টটি একটু পরে আপনাদেরকে শোনাবো, এরপরে সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি ওপেন করেছেন, এই ধরনের মিথ্যাভিত্তিহীন অভিযোগের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজকের এই ভিডিওতে। অতএব যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সাংবাদিক ইলিয়াস হোসেন একের পর এক জামাতের বিরুদ্ধে পোস্ট করে যাচ্ছেন। তিনি লিখেছেন, জামাত ইসলামী নেতাদের ফাঁসি হবার পিছনে জামাতের কয়েকজন শীর্ষ নেতার সম্মতি ছিল। চিন্তা করে দেখেন, মাথার মগজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনের। প্রথম সারি কয়েকজন নেতা মারা গেলে নিজেদের পথ পাকাপোক্ত হবে এরকম পরিকল্পনা থেকে নেতাদের হত্যাকাণ্ড ঠেকাতে শক্ত কোনো আন্দোলন করতে দেয়নি তারা, যাদের মধ্যে অন্যতম ভারতীয় এজেন্ট আবু তাহের। কয়েকদিনে আপনারা দেখেছিলেন যে ডক্টর আবু তাহেরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস বলেছিলেন যে তিনি তার বাড়িতে আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তিনি নাকি ভারতের রয়্যাল এজেন্ট। সেই কথাটা তিনি এখানে তুলে ধরেছেন। এই যে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করে জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি করা একটা চেষ্টা প্রচেষ্টা সাংবাদিক ইলিয়াস করতেছে, কিন্তু এই চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হবে। সাংবাদিক ইলিয়াস হোসেনের মনে রাখা দরকার যে জামাত ইসলামী ওই বিএনপি আওয়ামী লীগের মতন কোনো দল না। এটা একটি ইসলামিক ধর্মভিত্তিক একটি দল, ইসলামী রাজনীতি ভিত্তিক একটি দল। এখানে প্রতিটা নেতাকর্মী তৈরি হয় ইসলাম অনুযায়ী, ইসলামের নিয়ম কানুন জেনে বুঝে তারা এখানে তৈরি হয় ওইভাবে। অতএব এখানে এই ধরনের মিথ্যা বানোয়ার কথাবার্তা বলে সন্দেহ সৃষ্টি করে এভাবে নেতাকর্মীদের মধ্যে ভাঙন সৃষ্টি করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? তো সেই ভুলটা ইলিয়াস করতেছে, সর্বোচ্চ সে চেষ্টা করতেছে, করুক, কোনো সমস্যা নাই। এরপরে কী লিখেছে দেখেন, যিনি 5 আগস্টের আগে আওয়ামী লীগের পরামর্শে জামাতকে আন্দোলন থেকে দূরে রাখতে চেয়েছিল, যদিও তার সিদ্ধান্ত উপেক্ষা করে জামাত বিশেষ করে শিবির আন্দোলন চালিয়ে যায়। তাহেরপন্থী নেতাদের কারণে জামাতের দেশপ্রেমিক নেতাদের ফাঁসির রায় হবার পরেও শিবির চূড়ান্ত কোনো আন্দোলনে যাবার অনুমতি পায়নি। দেখে মনে হয়েছে নেতাদের হত্যা যেন জামাত সহজভাবে মেনে নিয়েছিল, যা দেশের মানুষকে অবাক করে। অথচ বড় আন্দোলনের করার সক্ষমতা শিবিরের ছিল, যেটা তারা জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে প্রমাণ করেছে। এখন জামাতের সাথে শিবিরের একটা দ্বন্দ্ব লাগানোর প্রচেষ্টা সাংবাদিক ইলিয়াস করতেছে, কোনো লাভ হবে না। ঠিক আছে? এখানে শিবিরের নাকি অনেক বড় আন্দোলন করার সক্ষমতা ছিল, কিন্তু শিবিরকে আন্দোলন করতে দেয় নাই জামাতের নেতা আবু তাহের। তিনি এটা তুলে ধরেছেন। আর মেয়ে আন্দোলন তো হয়েছিল, এবং 13-14 সালের নির্বাচনে আন্দোলনকে কীভাবে দমন করেছিল সেটা সবার জানা আছে। শিবির নেতাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠিয়ে নির্যাতন করে হামলা মামলা দিয়ে তাদেরকে দমন করে রেখেছিল। আন্দোলন করার সুযোগ ছিল না ওইভাবে, যতটুকু সক্ষমতা ছিল ততটুকুই তারা করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাদির ফাঁসির রায় সারা বাংলাদেশে 250 মানুষ মারা গিয়েছে। চিন্তা করে দেখেন, তা আন্দোলন বলে হয় নাই। তো এখন আসলে জামাতের সাথে শিবিরের দ্বন্দ্ব বাঁধানোর জন্য সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ধরনের প্রোপাগান্ডা, আশা করি এই ধরনের প্রোপাগান্ডায় জামাত শিবিরের লোকজন ইলিয়াসের ফাঁদে পা দেবে না। অথচ বড় আন্দোলন করার সক্ষমতা শিবিরের ছিল, যেটা তারা জুলাই রক্তক্ষয়ী আন্দোলনের প্রমাণ করেছে। আচ্ছা, আবার শিবির এই যে জুলাই আগস্টে যে আন্দোলন করেছে এখানের এটা তিনি স্বীকার করেছেন। স্বীকার তো করবে, স্বীকার না করে উপায় নাই। ঠিক আছে? তো জামাতের শীর্ষ আরেকজন নেতা এটিএম আজহারকে জেল থেকে বের করা হচ্ছে না জামাতের ওই একই অংশের কারণে। জামাতের আরেকজন ফাঁসির আসামি মাওলানা আবুল কালাম আজাদ 5 তারিখের পর দেশে ফেরার পরেও এই পর্যন্ত জামাতের কেন্দ্র থেকে কেউ তার সাথে সাক্ষাৎ করেনি। এসব কিছুর কারণ একটাই, তা হলো জামাতকে কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরিয়ে আনা। কট্টর ভারত বিরোধী হবার কারণে কথিত যুদ্ধাপরাধ বিচারের নামে দলের চিহ্নিত ভারত বিরোধী নেতাদেরকে হত্যা করা হয়। এমনকি 71 জামাত না করেও আমৃত্যু সাজা নিয়ে জেলে মরতে হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। কিন্তু সব ক্ষেত্রেই জামাত কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আওয়ামী লীগের জন্য বড় একটা থ্রেট ছিল। পুরো জামাত ইসলাম আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কী জিনিস ছিল সেটা ভারত ভালো করে জানতো। অতএব জামাত ইসলামের একটা শক্তি ছিল, একটা পাওয়ার ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আর সেই জন্যই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 71-এর ভূমিকা না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে
তাকে হত্যা করা হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনি কি বলতে চাচ্ছেন? জামাতের সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাচ্ছেন, লাভ হবে না কোনো। ঠিক আছে, নিজেদের নেতাদের কুরবানি দিয়ে জামাতের কয়েকজন তো নেতা স্বপ্ন দেখেছে ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে, অথবা স্বপ্ন দেখছে জামাতকে বিভক্ত করতে। ওই সব নেতারা জামাতকে ক্ষমতায় বসাবে নাকি বিভক্ত করে জামাতকে ধ্বংস করবে সেটা সময় বলে দেবে। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন। এসব কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে জামাতের নেতৃবৃন্দের মধ্যে সম্পর্ক নষ্ট করার একটা প্রচেষ্টা, এটা আশা করি সাংবাদিক ইলিয়াসের এই ধরনের ঘৃণ ষড়যন্ত্র কখনোই সফল হবে না। এরই মধ্যে বেশ কয়েকটি ঘটনায় জামাত এবং শিবিরের মধ্যে প্রকাশ্য বিভেদ দেখা গিয়েছে, যা গণমাধ্যমে পর্যন্ত পৌঁছেছে। জামাতের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। আপনারা দেখেছিলেন যে এর আগে কয়েকটা জায়গা, দুইটা জায়গায় জামাতের কিছু কার্যকলাপ নিয়ে শিবির প্রশ্ন করেছিল। এটা স্বাভাবিক ব্যাপার। এত বড় একটা দল, এত বড় একটা সংগঠন, 5 আগস্টের পরে কথাবার্তা, আচার ব্যবহার এবং কার্যকলাপ নিয়ে কিছু একটা ভুল হতেই পারে, অপছন্দের কাজ হতেই পারে, শিবিরের সাথে নাও মিলতে পারে। সেই জায়গা থেকে শিবির প্রতিক্রিয়া দেখাইতে পারে। একটা জায়গায় একটা প্রতিক্রিয়া দেখাইছিল, সেটা নিয়ে তিনি তুলে ধরে বলতেছেন যে একটা বিভেদ দেখা দিয়েছে। তো আসলে সাংবাদিক ইলিয়াস বোঝে না এখনও জামাত ইসলাম। অনেকেই বলে থাকে যে সে নাকি জামাত শিবিরের নিচের লেভেলের যে কর্মী আছে তার সমানও সাংবাদিক ইলিয়াস না। জামাত ইসলাম যারা বোঝে তাদের সমানও না ইলিয়াস। সে বোঝেই না, সে আন্দাজে তাকে মানুষ জামাত শিবির বলে। ওই যে সত্যের পক্ষে কথা বলে কিংবা মোটামুটি দেশের পক্ষে কথা বলে, ভারতের আগ্রাসন বিরোধী কথাবার্তা বলে, এই জন্য মানুষ মনে করে যে আর জামাতের পক্ষে তো কথা বলতে হবে। দেশে ভালো কোনো কিছু হইলে পারে সব কিছু তো জামাতের ক্রেডিট। অর্থাৎ এই দেশে জামাতের পক্ষে কথা না বলে কেউ জনপ্রিয় হতে পারে না, সম্ভব না কারো পক্ষে। অর্থাৎ ভালো কাজের ক্রেডিট জামাত ইসলামকে দিতেই হবে আপনাকে। সেই জায়গা থেকে জামাত ইসলাম এখন জামাতকে নিয়ে যদি সাংবাদিক ইলিয়াস বিরোধিতা করে এবং জামাতকে ভাঙ্গন করা অথবা জামাতের মধ্যে শিবিরের মধ্যে যদি একটা দ্বন্দ্ব বাঁধানোর প্রচেষ্টায় এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ভিত্তিহীন কথাবার্তা ফেসবুকে স্ট্যাটাসে ভিডিও বানিয়ে সাংবাদিক ইলিয়াস যদি ডেলিভারি দেয়, এতে এদেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে সাংবাদিক ইলিয়াস আসলে তার সাংবাদিকতার যে পেশা, সাংবাদিকতার যে ধরন, সেই জায়গা থেকে কতটা সে দূরে সরে যাচ্ছে এবং সে অন্য অন্য মিডিয়ার মতন একটা দালাল মিডিয়াতে সে পরিণত হবে, চাটুকার মিডিয়াতে একটা পরিণত হবে। অতএব সাংবাদিক ইলিয়াসকে বলবো যে এই ধরনের ঘৃণিত মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা না বলে সঠিক কথা বলেন, সঠিক পথে ফিরে আসেন। জামাতের বিরোধিতা করে নিজের ক্যারিয়ার ধ্বংস করবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।